চ্যাপ্টার ১৩৪ ১ মিনিটের বেশি পার হয়ে গেছে। ক্যাপ্টেন, আমি ঠিক এটাই চাইছিলাম যে আপনি আমাকে প্রশ্নটা করুন। ক্লাইন খুব সিরিয়াস ভঙ্গি নিয়ে মাথা নাড়ল। আমার এখন আগের চেয়েও বেশি ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে আমি এখনই হোলি ক্যাথিড্রালের পরীক্ষায় পাশ করে যেতে পারব। এই অনুভূতি আর আত্মবিশ্বাস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তার উত্তরটা একটু অস্পষ্ট শোনাচ্ছে, বুঝতে পেরে সে সাথে সাথে যোগ করল, সম্ভবত পোষণের নামটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যখন আমি আমার বের করা সিয়ের নীতিগুলো কঠোরভাবে মেনে চললাম আর একজন ভাগ্য গণনাকারীর মতো আচরণ করলাম, তখন সবকিছু একদম নিখুঁত আর সহজ হয়ে গেল। হ্যাঁ, আমি এখন আমার স্পিরিট ভিশন আরও বেশি অলক্ষ্যে চালু করতে পারি। ডান স্মিথ হালকা করে ভ্রু কোঁচকাল। তার চোখের দৃষ্টি যেন এক বিন্দুতে এসে মিলল। গভীর চিন্তায় মগ্ন হয়ে সে বিড়বিড় করে বলল, পোষণের নাম। প্রায় 10 সেকেন্ড পর সে আবার ক্লাইনের দিকে তাকাল। তোমার কি একবার বাড়ি ফিরে পরিবারের সবাইকে জানিয়ে আসা দরকার? চাইনিজ গেটে তোমার ডিউটির পর রবিবার হল দ্বিতীয় দিন। তোমার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। এলিজাবেথ যে তার বোনের খুব ভালো একজন বন্ধু, আর সে নিজেও যে কথা দিয়েছে 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে ফেলবে, এই বিষয়গুলো মাথায় রেখে ক্লাইন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা রওনা দেওয়ার পর গাড়িটাকে শুধু একবার ড্যাফোডিল স্ট্রিটের দিকে ঘুরিয়ে নিলেই চলবে। ঠিক আছে, তুমি ফ্রাইকে ডেকে আনো, আর এর মধ্যে আমি 30782 নম্বর সিল্ড আর্টিফ্যাক্টটা বের করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে ফেলি। ডান স্মিথ কোনাকুনিভাবে উল্টো দিকে থাকা ব্রেক রুমের দিকে আঙুল নির্দেশ করল। ফ্রাই ছিল একজন কর্পস কালেক্টর, তাই একজন স্লিপলেসের মতো অফুরন্ত এনার্জি তার ছিল না। একটু সময় পেলেই সে ঘুমিয়ে নিত। নিজের অ্যাপ্লিকেশন ফর্ম নিজে পূরণ করা, সেটা নিজে অনুমোদন করা, আর নিজেই সেটা সংগ্রহ করা। ক্যাপ্টেন, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে তো বেশ ভালোই ত্রুটি আছে। ক্লাইন মনে মনে একটু ব্যঙ্গ করল। তারপর নিজের টুপিটা হাতে নিয়ে ডান স্মিথের অফিস থেকে বেরিয়ে উল্টো দিকের ব্রেক রুমের দরজায় টোকা দিল। ক্লাইন 3 বার টোকা দেওয়ার পর ফ্রাই দরজা খুলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর বিভ্রান্তি। সে ক্লাইনের দিকে তাকিয়ে থাকল। কি ব্যাপার? যেহেতু সে ঘুমাচ্ছিল, তার চুল ছিল এলোমেলো আর শার্টটা ছিল উস্কো খুস্কো। তার স্বভাবসুলভ সেই শীতল আর বিষণ্ণ ভাবটা এখন বেশ খানিকটা কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও তাকে দেখতে এখনও এমন লাগছে যেন একটা জ্যান্ত লাশ কফিন থেকে উঠে এসেছে। ক্লাইন নিজের হাসিটা লুকিয়ে রেখে খুব সিরিয়াস ভঙ্গিতে উত্তর দিল, একটা কেস এসেছে যেখানে অশুভ আত্মার ব্যাপার স্যাপার আছে। ক্যাপ্টেন আপনার সাহায্য চাইছেন। ঠিক আছে। ফ্রাই অবচেতনভাবেই তার হাত তুলে এলোমেলো চুলগুলো ঠিক করে নিল। মুহূর্তের মধ্যেই সে আবার সেই আগের শীতল মানুষটায় পরিণত হল, যার থেকে জীবিত মানুষজন সবসময় দূরে থাকতে চায়। তার পোশাক ঠিকঠাক পরার পর তারা দুজন রিসেপশন হলে সোফায় অপেক্ষা করতে লাগল। আরও 7-8 মিনিট পর আশেপাশের পরিবেশটা হঠাৎ করেই বেশ উষ্ণ হয়ে উঠল। মনে হল যেন জায়গাটা সরাসরি সূর্যের আলো এসে পড়েছে। ঠিক তার পরপরই তারা দেখল ডান স্মিথ পার্টিশন পেরিয়ে হেঁটে আসছে। তার হাতে হাতের তালুর অর্ধেক সাইজের একটা প্রাচীন ব্যাজ। ব্যাজটার রং গাঢ় সোনালি, তাতে সূর্যের একটা প্রতীকী চিহ্ন খোদাই করা আছে, আর কিছু রেখা ব্যাজের একেবারে ধার পর্যন্ত ছড়িয়ে আছে। এটা ছিল ইন্টিস রিপাবলিকের সিল্ড আর্টিফ্যাক্ট 30782, যার আসল নাম মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেম। ইন্টিস রিপাবলিক হল সেই দেশ যেটাকে রোজেল গুস্তাভ একটা সাম্রাজ্য থেকে প্রজাতন্ত্রে পরিণত করেছিল, আবার পরে সেটাকে সাম্রাজ্যেই ফিরিয়ে নিয়েছিল। তবে এখন সেটা একটা স্থিতিশীল প্রজাতন্ত্র হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে, যার অবস্থান নর্দার্ন কন্টিনেন্টের পশ্চিম উপকূলে। লুয়েন কিংডমের সাথে এর সীমান্তের মধ্যে মিডসিশায়ার্স, হর্নাসেস পর্বতমালা ইত্যাদি উল্লেখযোগ্য এলাকাগুলো পড়ে। ইন্টিস একটা স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চার্চ অব দ্য ইটার্নাল ব্লেজিং সান ক্রমাগত গড অফ ক্রাফটসম্যানশিপের চার্চকে দমন করে আসছিল, যে চার্চটা পরে গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের চার্চ হিসেবে পরিচিত হয়। যেহেতু ওটা ছিল ওই দেশের প্রধান ধর্ম, তাই দেশটাকে কিংডম অব দ্য সান বলেও ডাকা যেত। চলো রওনা দেওয়া যাক। ফ্রাই, তুমি গাড়ি চালাবে। সিজার খুব বেশি সময় ধরে এই সেক্রেড এমব্লেমের পিউরিফিকেশন সহ্য করতে পারবে না। ডান স্মিথ শান্ত গলায় তাদের মনে করিয়ে দিল। সিজার ফ্রান্সিস ছিল এখানকার একজন ক্লার্ক, যার কাজ ছিল প্রয়োজনীয় জিনিসপত্র কেনা আর সংগ্রহ করা। সে তাদের গাড়ি চালকও ছিল, তবে সে নিতান্তই একজন সাধারণ মানুষ। সিল্ড আর্টিফ্যাক্ট 30782 এর 15 মিটারের মধ্যে সে কোনোভাবেই 1 ঘণ্টার বেশি থাকতে পারবে না। ক্লাইনের হিসাব অনুযায়ী জোউটল্যান্ড স্ট্রিট থেকে লামুট টাউনে যেতে অন্তত 2.5 ঘণ্টা সময় লাগবে, আর এর মধ্যে ড্যাফোডিল স্ট্রিট হয়ে ঘুরে যাওয়ার সময়টুকু ধরাই হয়নি। ঠিক আছে। ফ্রাই কোনো আপত্তি করল না, শুধু একবার চেক করে নিল তার ব্যক্তিগত জিনিসপত্র সাথে আছে কিনা। অস্তগামী সূর্যের সোনালি আলো যখন শহরের ক্যাথেড্রালের চূড়াকে রাঙিয়ে দিল, তখন নাইট হক্সদের ঘোড়ার গাড়িটা অবশেষে লামুট টাউনে এসে পৌঁছাল। শহরটা টিঙ্গেনের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত।
এখানকার অনেক দালান কোঠাতেই এখনও এজ অফ স্টিমের আগের যুগের সেই অদ্ভুত আর অনন্য বৈশিষ্ট্যগুলো রয়ে গেছে। এখানে ফ্যাক্টরি বা কারখানা বলতে গেলে প্রায় নেই, আর আশেপাশের গ্রামগুলো মূলত ব্যবসা বাণিজ্যের সাথেই জড়িত। গাড়িটা থামানোর পর ডান স্মিথ রাস্তার উল্টো দিকের হেয়ার সেলুনটার দিকে তাকালো, তারপর বলল, আমি একটু আগে এখানকার এক স্থানীয় লোককে জিজ্ঞেস করেছিলাম, এখান থেকে পাহাড়ের ওপরের সেই ধ্বংস হয়ে যাওয়া দুর্গটায় হেঁটে যেতে মাত্র 15 মিনিট লাগে। বলা হয় ফোর্থ ইপকের সময়কার একজন সামন্ত প্রভুর দুর্গ ছিল ওটা, কিন্তু তারপর সেখানে ঠিক কি ঘটেছিল সেটা কেউ জানে না। অবশ্য এসব কথাবার্তা শুধুই স্থানীয়দের মুখে মুখে ছড়ানো গল্প। হ্যাঁ, আকাশ অন্ধকার হয়ে আসার আগেই আমাদের সেখানে গিয়ে ওই অশুভ আত্মাটার একটা ব্যবস্থা করা উচিত। তারপর আমরা তো পালা করে 307 আর 2-এর ওপর নজর রাখতে পারব, যাতে সাধারণ মানুষ এটার সংস্পর্শে না আসে, তাই না? ডান স্মিথ মিউটেটেড সানস্যাক্রেড অ্যাম্বলেমটা বের করে আনার পর থেকে ইতোমধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে। একটা বিয়ন্ডারের সহ্য ক্ষমতার একেবারে শেষ সীমার কাছাকাছি চলে এসেছে সময়টা। খুব তাড়াতাড়ি তাদেরকে একে অপরের থেকে কিছুটা দূরে সরে যেতে হবে, যাতে নিজেদের সামলে নেওয়ার জন্য একটু সময় পাওয়া যায়। ঠিক আছে, ফ্রাই খুব সংক্ষেপে উত্তর দিল। এতে আমারও কোনো সমস্যা নেই। ক্লাইন তার পকেটে থাকা স্লাম্বার চার্মস আর রিকুয়েম চার্মসগুলো হাত দিয়ে একবার ছুঁয়ে দেখল। কালো রঙের পাতলা ট্রেঞ্চ কোট পরা 3 জন নাইটহক শহরের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। একটা মোড়ে এসে তারা পাহাড়ের দিকের রাস্তাটা ধরল। পুরো রাস্তাটা আগাছা আর ঝোপঝাড়ে ঢাকা থাকলেও পাশাপাশি 2টো ঘোড়ার গাড়ি যাওয়ার মতো যথেষ্ট চওড়া ছিল সেটা। কিছুক্ষণ হাঁটার পরই তারা একটা প্রাচীন দুর্গের ধসে পড়া দেয়াল দেখতে পেল। যে দেয়ালটুকু এখনও দাঁড়িয়ে আছে তার পুরোটা জুড়েই সবুজ লতাপাতা পেঁচিয়ে আছে, আর খোলা জায়গাগুলোতে ছোপ ছোপ দাগ পড়ে গেছে। দুর্গটার কাছাকাছি আসতেই ক্লাইন এক হাড় কাঁপানো অদ্ভুত ঠান্ডা অনুভব করল। তার হাতের লোমগুলো খাড়া হয়ে গেল। এখানে সত্যিই একটা অশুভ আত্মা আছে। প্রাচীন দুর্গটার দিকে তাকিয়ে ফ্রাই একঘেয়ে গলায় বলল। ডান স্মিথ আর চোখে এই সদ্য প্রমোশন পাওয়া নাইটহকের দিকে একবার তাকাল, তারপর একটু হেসে বলল, চিন্তা করো না, আমাদের কাছে 307, 8, 2 আর ফ্রাই দুটোই আছে। এই আত্মাটা খুব বেশি ঝামেলা করতে পারবে না। সে এক হাতে তার কাস্টম মেড রিভলভারটা আর অন্য হাতে মিউটেটেড সানস্যাক্রেড এমব্লেমটা ধরল। তারপর ধ্বংসস্তূপের মতো দেখতে সেই প্রাচীন দুর্গটার দিকে প্রথম পা বাড়াল। ক্লাইন তাকে খুব কাছ থেকে অনুসরণ করল। যে কোনো মুহূর্তে রিভলভারের ট্রিগার চাপার জন্য, হাতের ছড়িটা চালানোর জন্য অথবা তার চার্মগুলো ব্যবহার করার জন্য সে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখল। হুশ হুশ হুশ। ডান স্মিথ যখন দুর্গটা থেকে মাত্র 5 মিটারেরও কম দূরত্বে, তখন ক্লাইনের চোখে দুর্গের ভাঙাচোরা আস্তাবল, একটা জলের কুয়ো আর অন্যান্য জিনিসপত্র চোখে পড়ল। ঠিক তখনই হু হু করে এক অদ্ভুত কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যে বাতাসটাকে কেবল ভীষণ দুঃখ আর তীক্ষ্ণ আর্তনাদ বলেই মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন এই জায়গাটা তার অনাহুত অতিথিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। 3 জন নাইটহক এক মুহূর্তের জন্য থামল না। সেই পবিত্র আর উষ্ণ অনুভূতিটা ধীরে ধীরে চারপাশের কনকনে ঠান্ডাকে সরিয়ে দিল এবং দুর্গের সামনের দিকের পুরো জায়গাটা দখল করে নিল। তারা পাথরের স্তূপ পেরিয়ে ধসে পড়া বাইরের দেয়ালটা পার হল। এরপর ধীরে ধীরে দুর্গের ভেতর প্রবেশ করল। দুর্গটার মূল দরজাটা কবেই ভেঙে পড়েছে, আর ভেতরের মেঝেটা ভাঙা টালিতে ভরে আছে। দুর্গের মূল হলরুমটা ছিল ধসে পড়া পাথরের পিলারে ভর্তি আর পুরু শ্যাওলায় ঢাকা। জায়গাটা বেশ বড়সড় হলেও এর জানলাগুলো ছিল খুব সরু আর দেয়ালের অনেকটা ওপরে, যে কারণে ভেতরে আলো আসছিল খুব সামান্য। পুরো জায়গাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর বিষণ্ণ দেখাচ্ছিল। এটাও 4th এপকের শেষ দিককার আর 5th এপকের শুরুর দিকের দালানগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য। ক্লাইন, যে কিনা পেশায় একজন ঐতিহাসিক, নিজের সহজাত প্রবৃত্তি থেকেই এটা বুঝতে পারল এবং সাথে সাথে তার স্পিরিট ভিশন অ্যাক্টিভেট করে নিল। ঠিক তখনই অবাস্তব কিন্তু কানেতালা লাগিয়ে দেওয়ার মতো প্রচণ্ড একটা গর্জন শোনা গেল। হঠাৎ করেই কোথা থেকে যেন এক গাদা ঘন কালো ধোঁয়া এসে পুরো বাতাস ভরিয়ে দিল। সেই ধোঁয়াটা চারপাশের উষ্ণতা আর পবিত্রতাকে রুখে দেওয়ার চেষ্টা করছিল। সেই ঘন কালো ধোঁয়ার ভেতর থেকে হঠাৎ একটা বিশাল আকৃতির অবয়ব ফুটে উঠল। তার পুরো শরীর একটা কালো রঙের বর্মে ঢাকা, আর হাতে এমন একটা বিশাল তলোয়ার যেটা একজন সাধারণ মানুষের পক্ষে মাটি থেকে তোলাই প্রায় অসম্ভব। এই অশুভ আত্মাটাকে দেখতে হুবহু সেটার মতোই লাগছিল যেটাকে ক্লাইন এলিজাবেথের স্বপ্নে দেখেছিল। তার হেলমেটের ফাঁক দিয়ে আগুনের গোলার মতো 2টো লাল আলো জ্বলজ্বল করছিল। আলোগুলো দেখতে বরফের মতো শীতল হলেও সেগুলো 3 জন নাইটহকের দিকে প্রচণ্ড আক্রোশে তাকিয়েছিল। তোমরা আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছ, তোমাদেরকে এর মাসুল দিতে হবে তোমাদের নিজেদের রক্ত আর মাংস দিয়ে। সে হঠাৎ করেই সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং চোখের পলকে ডান স্মিথের একেবারে কাছাকাছি চলে এল। তারপর সজোরে তার বিশাল তলোয়ারটা নিচের দিকে চালিয়ে দিল। ডান স্মিথ দ্রুত গতিতে পেছনে সরে গেল এবং তার রিভলভার তুলে গুলি করার জন্য হাত তুলল। ঠং।
রূপলি রঙের ডিমন হান্টিং বুলেটটা সেই মায়াবী কালো বর্ম ভেদ করতে পারল না, শুধু একটা তীক্ষ্ণ আর অবাস্তব শব্দের সৃষ্টি করল। ক্লাইন আর ফ্রাই দুজনেই একসাথে দুপাশে সরে গেল। একজন তার হাতের বন্দুকটা তাক করল কালো বর্ম পরা নাইটের চোখের জায়গায় থাকা সেই আগুনের গোলা দুটোর দিকে, তারপর ট্রিগার টানল। আর অন্য নাইট হক নিজের চোখের রং পরিবর্তন করে একটা শান্ত ধূসর সাদা রঙে নিয়ে এল এবং অশুভ আত্মাটার দিকে মনোযোগ নিবদ্ধ করল। কালো বর্ম পরা নাইট আবারও রাগে গর্জে উঠল। সে ডানস্মিথের দিকে আরও এক বিশাল পা বাড়াল এবং তার হাতের তলোয়ারটা আড়াআড়িভাবে চালাল। বুম! তলোয়ারটা সরাসরি ডানস্মিথকে আঘাত করতে পারল না ঠিকই, কিন্তু এর ধাক্কায় সে ছিটকে গিয়ে দরজার একপাশে সজোরে আছড়ে পড়ল। পরমুহূর্তেই তার মুখ থেকে এক ঝলক তাজা রক্ত ছিটকে বেরিয়ে এল। প্রচণ্ড শব্দ করে 3-0-7-8-2 মেঝেতে পড়ে গেল। যেহেতু আত্মাটা একটা ধাতব বুট পরেছিল, তাই সে খুব দ্রুত তার ডান পা দিয়ে লাথি মেরে ওই ভয়ঙ্কর ব্যাজটাকে প্রাচীন দুর্গের দরজার বাইরে ফেলে দিল। ব্যাজটা ছিটকে 15 মিটারেরও বেশি দূরে গিয়ে পড়ল। ক্লাইন, যে কিনা একটু আগে ওই আত্মাটাকে ঠিকভাবে গুলি করতে ব্যর্থ হয়েছিল, এই দৃশ্যটা দেখে রীতিমতো ঘাবড়ে গেল আর বিভ্রান্ত হয়ে পড়ল। তার মনে হচ্ছিল যেন সে অত্যন্ত শান্ত আর যৌক্তিক একটা জায়গা থেকে চোখের সামনের এই পরিবর্তনগুলো কেবল দেখেই যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। ঠাস! সে আর একটা গুলি ছুঁড়ল। রূপলি ডিমন হান্টিং বুলেটটা আত্মাটার হেলমেটে আঘাত করল এবং তাতে আগুনের ফুলকি ছড়াল, কিন্তু দৃশ্যত তার কোনো বড় ক্ষতি হল না। ডান হাতের দস্তানা ফ্রাই চিৎকার করে উঠল। সে এমনিতে সবসময় খুব শীতল আর বিষণ্ণ থাকে, কিন্তু এখন তার গলায় স্পষ্ট উদ্বেগ আর আতঙ্ক। কথা শেষ হতে না হতেই সেও তার রিভলভারটা তুলে নিল এবং আত্মাটার ডান হাতের ধাতব দস্তানার দিকে তাক করল। ঠাস! ঠাস! ক্লাইন তার অবচেতন মন থেকেই ফ্রাইয়ের নির্দেশ অনুযায়ী গুলি ছুঁড়ল। ঠিক একই সময় সেও তার রূপলি ডিমন হান্টিং বুলেট দিয়ে আঘাত করল। তবে এবার অশুভ আত্মাটা তার বর্ম দিয়ে গুলি আটকাল না, বরং হাতের বিশাল তলোয়ারটা তুলে বুলেট দুটোকে আঘাত করে দূরে সরিয়ে দিল। বুম! সে এক পা এগিয়ে এসে সোজাসুজি ক্লাইনের ওপর আক্রমণ চালাল, সরাসরি তাকে ধাক্কা মারল। ক্লাইন ছিটকে উড়ে যাওয়ার সময় দেখতে পেল যে তার বুকটা দেবে গেছে, মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার নিজের শরীরের ভেতর একটুও অস্বস্তি বা ব্যথা অনুভব হল না। একটুও না। হঠাৎ করেই তার ঘোর কেটে গেল, সে মাটিতে পড়ে গড়িয়ে যেতে লাগল আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। হঠাৎ করেই প্রাচীন সেই দুর্গ, অশুভ আত্মাটা, ধসে পড়া পাথরের পিলারগুলো আর শ্যাওলা ধরা মেঝেটা অদ্ভুতভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। সবকিছু আবার বাতাসে ভাসা সেই কালো ধোঁয়ায় পরিণত হল, ঠিক যেমনটা কালো বর্ম পরা নাইট প্রথমবার আসার সময় হয়েছিল। একমাত্র পার্থক্য ছিল যে ডানস্মিথ তার 2 হাত শক্ত করে মুঠি করে আছে, তার শরীরটা সামান্য সামনের দিকে ঝোঁকা, আর তার ধূসর চোখ দুটো হয়ে আছে ভীষণ অন্ধকার আর গভীর। ঠিক যেমনটা সে ভেবেছিল, সবকিছু আসলে একটা স্বপ্ন ছিল মাত্র। ক্যাপ্টেন একই সাথে সেই আত্মাটা, ফ্রাই আর আমাকে তার স্বপ্নের ভেতর টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি একটু আলাদা, আর তাই আমি আমার মস্তিষ্ককে পরিষ্কার আর যুক্তিবাদী রাখতে পেরেছিলাম। ক্লাইন বুঝতে পারল যে সে এখনও ডানস্মিথের ঠিক 2 মিটার ডান পাশে দাঁড়িয়ে আছে। সে কোনো রক্তও বমি করেনি আর যন্ত্রণায় কোনো চিৎকারও দেয়নি। ঠিক তখনই ডানস্মিথ সোজা হয়ে দাঁড়াল এবং তলোয়ার দিয়ে আঘাত করতে উদ্যত হওয়া সেই আত্মাটার দিকে তাকাল। সে খুব শান্ত গলায় বলল, 1 মিনিটের বেশি পার হয়ে গেছে। আত্মাটা যেন থমকে গেল, তারপর একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করল। মনে হল যেন সে এইমাত্র তার মৃত্যুদণ্ডের রায় শুনতে পেয়েছে। যে কোনো জম্বি বা আত্মা যারা এখনও পুরোপুরি ইভিল স্পিরিটে পরিণত হয়নি, তারা কোনোভাবেই মিউটেটেড সানস্যাক্রেড অ্যাম্বলেমের 15 মিটারের ভেতর 1 মিনিটের বেশি টিকে থাকতে পারে না। হোলি শিট, ক্যাপ্টেন, আপনি আসলেই দারুণ। ক্লাইন একপাশ থেকে এই পুরো দৃশ্যটা দেখে খুশিতে প্রায় চিৎকার করেই উঠেছিল। ডানস্মিথ তার স্বপ্ন দেখার ক্ষমতাটা ব্যবহার করে আত্মাটাকে নিজের জগতে আক্রমণ করতে চায়নি, সে আসলে কেবল সময় কাটানোর জন্যই এটা করেছিল। সেই উষ্ণ আর পবিত্র অনুভূতিটার মধ্যে কালো ধোঁয়াটা খুব দ্রুত উবে গেল, আর চারপাশের কনকনে ঠান্ডাও ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। মুহূর্তের মধ্যেই নাইটটা একেবারে স্বচ্ছ হয়ে শূন্যতায় মিলিয়ে গেল। ঠং! একটা কালো রঙের দস্তানা মাটিতে খসে পড়ল, যার উপরের অংশটা সাদা বরফের আবরণে ঢাকা। ক্লাইন এইমাত্র পড়া জিনিসটা তুলে নেওয়ার জন্য ক্যাপ্টেনের অনুমতির অপেক্ষা করছিল, কিন্তু সে যখন সেদিকে তাকাল, হঠাৎ করেই তার স্পিরিচুয়ালিটিতে একটা তীব্র আলোড়ন সৃষ্টি হল। হলরুম আর ডাইনিং হলকে আলাদা করা সিঁড়িটার কাছাকাছি কোথাও থেকে যেন একটা তীব্র কিন্তু অবাস্তব দুঃখ আর এক অশুভ শক্তি তাকে নিজের দিকে ডাকছে।